দ্য সাইলেন্ট ম্যানর পর্ব সংখ্যা 9। লেখনীতে ডায়না ইমরোজ লাখি। ফারদিনা দ্বিধা নিয়ে আবারও একটু এগিয়ে এলো। তার সারা শরীর তখন চাঁদের আলোয় শীতল স্পর্শ। রাখাল নামক যেন তার কাছে খুবই পরিচিত নয়, অথচ তার বাঁশির সুর যেন বড় আপন। রাখাল ফারদিনার কণ্ঠে কিছুটা বিস্মিত। তুমি এই রাতে এখানে বাঁশি বাজাচ্ছ কেন? আর তোমার বাঁশির সুর এমন কেন? রাখাল বাঁশি নামিয়ে রাখলো, কিন্তু মাথা থেকে পাগড়িটা নামালো না। তার চোখ মুখ আগের মতোই রইল, এক অদ্ভুত মায়াবী ছাপ। গায়ের রং উজ্জ্বল শ্যামবর্ণের। সে ধীরে ধীরে মুখ তুলে তাকালো। ফারদিনার মনে হলো এই চোখ সে আগে কোথাও দেখেছে, যেখানে নদীর গভীর মতো নীরবতা, বিশাল আকাশের মতো অপার শান্তি ছিল। বাঁশির সুর কেন এমন তা আমি বলতে পারবো না, সুফিয়ান শান্ত স্বরে বলল। তবে মন যখন কথা বলতে চায় সে শব্দ করে না, সুর খোঁজে। আমার মনে হয় তো আজ আপনাকে ডাকছিল। ফারদিনা চমকে গেল। তুমি আমাকে চিনলে কি করে? তুমি তো আমার নাম জানো না। রাখাল মৃদু হাসলো। হাসিটা চাঁদের আলোর চেয়েও কোমল। আপনার নামের প্রয়োজন হয়নি। এই মেয়ে বাবার কঠোরতা নিয়মের মাঝে দাঁড়িয়ে গ্রামের অসহায়দের জন্য দয়া চাইতে পারে। তার চোখ আর হাঁটার ধরন আলাদা হয় এবং দেখলেই বোঝা যায়। তাছাড়া এই জমিদার বংশের একমাত্র সাহসী কন্যা আপনি। আর কেউ এত রাতে সাহস করে চৌহদ্দি পেরোবে না। ফারদিনার মুখ এবার লজ্জায় আর কৌতূহলে এক মিশ্রণ তৈরি হলো। সে চারপাশে একবার দেখে নিল। বাড়ির দিকটা এখনো ঘুমন্ত, কেবল কিছু ঝিঝি পোকার ডাক শোনা যাচ্ছে। তুমি এখানে কতদিন ধরে আসছো? আসা যাওয়া অনেক দিনের, তবে সাহস করে আজই প্রথম শিমুল গাছের কাছে এসেছি। রাখাল বলল, আমি এই আলিমনগর গ্রামের ছেলে। আমাকে সবাই রাখাল বলেই ডাকে। আমার ভাই আদিব তালুকদার এবং আমার মাঝে কথা হয়। তার কাছ থেকে আপনার গল্প শুনেছি। মানুষের প্রতি আপনার মমতা আর এই কঠিন হিসাবের বাইরে একটা নরম মন আছে আপনার এবং তারও। আদিবের নাম শুনে ফারদিনা খানিকটা স্বস্তি পেল। আদিবকে সে বিশ্বাস করে। আদিব ভাই, তুমি তার বন্ধু নয়, তবে তার আদেশে আমি সম্মান করি। আদিব সাহেব সত্যি মানুষের বিচার করতে পারে। সুফিয়ান দীর্ঘশ্বাস ফেলে। তুমি কি করো? ফারদিনা জিজ্ঞেস করলো। আমি এই গ্রামের এক সাধারণ কৃষক পরিবারের ছেলে। আমিও একজন রাখাল। আপনারাই আমাদের নিয়ন্ত্রক। ফারদিনা বিষগ্ন হয়ে বলল, তাহলে তুমি এখানে এলে কেন? যদি কেউ দেখে ফেলে তাহলে? রাখাল জানে সে কি বলতে চাচ্ছে। কেউ দেখবে না। আমি শুধু আপনার একটি কথা বলার জন্য এসেছি। সুফিয়ানের কণ্ঠ হঠাৎ গভীর হয়ে উঠল। আপনারা হয়তো জমিদার বাড়ির ভেতরে সুরক্ষিত, কিন্তু বাইরে এই গ্রামের মানুষদের রাত কাটে চরম আতঙ্কে। গত বছরের বকেয়া খাজনা নিয়ে তালুকদার সাহেবের কঠোরতা আরও বেড়েছে। মানুষ জমি হারানোর ভয়ে কাঁপছে। জমির মিয়া অর্ধেক মাপ হলেও সবার ভাগ্যে তা জুটবে না। ফারদিনা বিঘ্ন হয়ে বলল, আমি সকালে আব্বাকে বলছিলাম, তিনি শোনেনি। তিনি বলেছেন এটা রাজত্বের রাজনীতি নয় রাজকুমারী, এটা হলো ভাঙ্গার নিয়ম। সুফিয়ান দৃঢ়কণ্ঠে বলল, যেখানে মানুষের পেটে চাল নেই সেখানে নিয়মের দোহাই দেওয়া চলে না। আমাদের একমাত্র ভরসা এখানে আপনার ভাই আদিব সাহেব। তিনি হয়তো এই নিয়মের জালটা একটু হলেও আগলা করতে পারে। ফারদিনা বুঝতে পারল এই বাঁশির সুর শুধু প্রেম বা শান্তি নিয়ে আসেনি, এক সুর বিদ্রোহী নীরব আহ্বান। সে রাজকন্যা আর এক প্রজার মধ্যে এক অদৃশ্য সেতু তৈরি করে। সে সেতু ভিত্তি হয় দয়া আর ন্যায়। ফারদিনা মাথা নিচু করে ভাবল, তার এই রাতে দুঃসাহসিক যাত্রা শুধু এক অচেনা যুবকের সাথে দেখা করা নয়, এটা এক আন্তরিকতা, মানবিকতা, প্রশ্নের মুখোমুখি হওয়া। আমি বুঝতে পারছি না, ফারদিনা ফিসফিস করে বলল, কিন্তু আমি কি করতে পারি? আমার ক্ষমতা খুবই সীমিত। রাখাল তার হাতে থাকা বাঁশিটা আলতো করে ছুঁয়ে দিল। আপনি পারেন রাজকুমারী। আপনার সীমিত ক্ষমতা আমাদের কাছে আকাশের চাঁদের মতো। আপনার কণ্ঠে স্নেহ যখন আদিব সাহেবের কানে পৌঁছায় তখন তার সাহস যোগায়। আমি এই কথা বলার জন্য এসেছি, শুধু চেয়েছি এই জমিদার বাড়ির আর্তনাদের মাঝে কেউ একজন একবার গ্রামের নীরব কষ্টটা দেখুক। কতগুলো বলেই রাখাল উঠে দাঁড়ালো। সে আর এক মুহূর্ত নষ্ট না করে চলল, যেন তার আসার উদ্দেশ্য পূর্ণ হয়েছে। আমাকে এবার যেতে হবে, আর কখনো এই রাতে আসবেন না রাজকুমারী। এটা আপনার জন্য নিরাপদ নয়। দাঁড়াও, ফারদিনা দ্রুত বলল, আমি তোমার বাঁশির সুর শুনতে চাই। আর একবার সুর তোলো আমার জন্য। রাখাল কিছু না বলে তার কপাল থেকে পাগড়ি
আরও একটু নিচে টেনে নিল, তারপর বাঁশিটির সুর তুলে ধরল। এইবার সুরটা আগের চেয়েও করুণ, গভীর, আরও বেশি অস্থিরকর। সুরটি যেন এক গোপন প্রতিশ্রুতি। আদিব এবং ফারদিনা দুই ভাই বোন যেন গ্রামের মানুষের জন্য কিছু একটা করার চেষ্টা করে, তারই যেন ইঙ্গিত বহন করছে। চাঁদের আলোয় শিমুল গাছের নিচে দাঁড়িয়ে আছে সুফিয়ান। যখন বাঁশি বাজাচ্ছিল তখন ফারদিনার মনে হচ্ছিল বোঝাপড়ার মাঠে থেকে কেউ আসছে। ফারদিনা ভাবতে না ভাবতেই আড়াল থেকে বিদ্যুতের মতো ছিটকে এলো কালো পোশাক পরা মুখোশধারী একদল শত্রু। তারা ফারদিনাকে লক্ষ্য করে ধারালো অস্ত্র উঁচিয়ে এগিয়ে এলো। ফারদিনা হকচকিয়ে গেল, পা পিছিয়ে গেল তার। কিন্তু রাখাল এক মুহূর্ত নষ্ট করলো না। তার বলিষ্ঠ হাতটি বিদ্যুতের বেগে ফারদিনার কোমরের চারপাশে আলতো করে জড়িয়ে ধরল, তাকে নিজের পেছনে ঠেলে নিয়ে। শত্রুদের প্রথম আক্রমণ বাতাসের গতিতে ব্যর্থ হলো। ভয় পাবে না, শান্তচিত দিগ্ধ কণ্ঠেই বলল রাখাল। এই তীব্র উত্তেজনার মাঝেও তার কণ্ঠ স্বর যেন এক অদ্ভুত আশ্বাস। এরপর শুরু হলো লড়াই। তবে লড়াই শুরু আক্রমণ হবার জন্য নয়, এ যেন তার গ্রামের মানুষের রক্ষা করার একটি কাব্যিক নৃত্য। রাখাল বাম হাত থেকে ফারদিনাকে নিজের সাথে শক্ত করে ধরে রাখলো, শত্রুর প্রতিটি আঘাত থেকে তাকে আড়াল করলো। ফারদিনা রাখালের পিঠে হেলান দিয়েছিল, তার হৃদস্পন্দন স্পষ্ট অনুভব করলো, সাথে শিহরণ। রাখাল যখনই কোনো শত্রুকে পাল্টা আঘাত করে তখন তার শরীর ফারদিনার শরীরের সাথে ঘষা খায়। প্রতিটা মোচড় যেন এক আবেশ। শত্রু একজনের দিকে যখন লাথি ছুড়ল তার কোমর বেঁকে এলো। হঠাৎ সে মুহূর্তে ফারদিনার হাত রাখালের বুকের পেশিতে আলতোভাবে স্পর্শ হয়, আবারও কখনো বা মাটিতে নিচু হয়ে আসে। এদিকে যেমন মৃত্যু ভয় জয় করা দুই মানুষের এক নিবিড় আলিঙ্গন। এমন সময় শত্রুদল পিছিয়ে হেঁটে গেল। রাখালের অপ্রতিরোধ প্রতিরোধ তাদের মনোবল ভেঙে দিল। তাদের বুক এখন ওঠানামা করছে, কাঁপছে। লড়াই শেষে ফারদিনার মুখের দিকে তাকালো রাখাল। সেখানে নেই কোনো ভয়, আছে শুধু এক গভীর মুগ্ধতা। রাখাল আলতো করে ফারদিনার গাল ছুঁয়ে দিল। ফারদিনা দূরে সরে গেল। কি করছো? গালে রক্ত ছিটে পড়েছে। মুছে দিচ্ছিলাম। ফারদিনা মোহময় কণ্ঠে বলল, ওরা কাকে আক্রমণ করতে এসেছিল? আপনাকে, রাজকুমারী। রাখালের মাথা থেকে পাগড়ি খুলল, ধীর স্থির কণ্ঠে বলল, আমার কি আছে যে আমাকে আক্রমণ করবে? শুনুন রাজকুমারী, গরিবের শত্রু হয় না। ফারদিনা দেখলো রাখালকে, তার লড়াই করা দেখে সে আরো মুগ্ধ হলো। বাবরি চুল, তার চুলটা খোলা, পাগড়ি পুনরায় বেঁধে নিল। আমি চলি রাজকুমারী। ফারদিনা বলল, আমাকে রাজকুমারী বলো না। ফারদিনা, ডাকতে পারো, সে অধিকার আমার নেই। আজ থেকে আমি তোমাকে অধিকার দিলাম। আমার অনুরোধ, আমার নাম ধরে ডাকবে। রাখলাম, কিছু বলবো না। তার বাঁশি যত্ন নিল। আচ্ছা, তুমি বুঝলে কিভাবে এত রাতে বাঁশি বাজালে আমি নিশ্চিত আসবো? ফারদিনা যেন বিচক্ষণ প্রশ্ন। রাখাল কোমল কণ্ঠে হেসে বলল, কোনো সুর একজন রাজকুমারীকে আকর্ষিত করতে পারে তা একজন বাঁশিওয়ালা ঠিকই জানে। ফারদিনা একটু বিরক্তি নিয়েই বলল, দেখো, আমাদের জমিদার বাড়িটি এক অন্য সময় প্রাসাদ ছিল। কোনো সময় ছিল, আমি তা বলতে পারছি না। আমি হয়তো তখন দুনিয়াতে ছিলাম না। আর এখন এটা জমিদার বাড়ি নেই, রাজাও নয়। জমিদার এখন মেয়েরা রাজকুমারী হয়, আমি রাজকুমারী নই। রাখাল এবার ঢং করে চিন্তিত ভঙ্গিতেই বলল, তার মানে রাজকুমারী নন? আর এই প্রাসাদ যেহেতু রাজাদের ছিল, এখন তারা নেই, সেই যুগে আপনার দখল করে নিয়েছেন। রাখাল থেমে গেল। এটাকেই বলে রাজনীতি। তাদের রাজ্য কারা দখল করে নিয়েছে? ফারদিনা কিছুই বলল না। সে জানে রাখাল যেটি বলেছে তাই বাস্তব। রাত বাড়ছে, ঝিঝি পোকার ডাক ভেসে আসছে। চাঁদের আলো এসে পড়েছে গাছের পাতার ফাঁকে ফাঁকে, সাথে মৃদু দমকা বাতাস। ফারদিনার বাড়ি থেকে একবার তাকালো। দূর থেকে দেখা যাচ্ছিল আমি চলি। রাখাল বলল, শোনো, তোমার নাম কি? সুফিয়ান। তোমার কথা শুনে শিক্ষিত মনে হচ্ছে। পড়ালেখা করেছো? শুদ্ধ ভাষায় কথা বলেই শিক্ষিত হয় না, চেষ্টা করলে হয়ে যায়। এখন কোথায় যাবে? বাড়ি ফিরতে হবে। আগামীকাল সন্ধ্যায় তুমি এখানে এসো, আমি শিমুল গাছের নিচে অপেক্ষা করব। আর আমার আগে তুমি আসলে বাঁশি বাজিও, তাহলে বুঝবো তুমি এসেছো। সন্ধ্যায় গ্রামের মানুষ আনাগোনা করে, আর সন্ধ্যার পরে এখানকার মেয়েদের বাইরে বের হওয়া নিষেধ। এরপর যদি
দেখে ফেলে কোনো পুরুষের সাথে তবে তো শাস্তি পেতে হবে। ফারদিনা ভেবে বলল, তাহলে রাত বাড়লে আসবে। যখন সবাই যে যার ঘরে চলে যায়। কিন্তু আসবো কেন? আমি খাজনার ব্যবস্থা করে আব্বার সাথে কথা বলবো, আদিব ভাইয়ের সাথেও কথা বলবো। ওনারা কি সিদ্ধান্ত জানায় সেটা তোমাকে জানাতে হবে না? বলেই থামেই ফারদিনা। চোখ পড়ে তাদের বাড়ির পাশে সরু পথের দিকে। কেউ অশ্ব চেপে বাড়ির দিকে যাচ্ছে। বাড়ির সামনে এসে অশ্ব রেখে দেয়। ফারদিনা ও সুফিয়ানের দৃষ্টি সেদিকেই আগোচর আড়াল হয় না। সুফিয়ান বলল, আদিব ভাই হয়তো না সেই। কিন্তু ভাইয়া তো রাতে কোথায় গিয়েছিল আর কিসের জন্য? হয়তো গুরুত্বপূর্ণ কাজ ছিল, বলল সুফিয়ান। আদিব উসখুস করে এদিক ওদিক তাকিয়ে একজন অনুচারীকে কিছু বলল। এরপর বাড়ির ভেতরে প্রবেশ করে। ফারদিনা বলল, ভাইয়া ভয় পেয়ে আছে কেন? আব্বার জন্য নাকি অন্য কারণ? সুফিয়ান আদিবের দিকে চেয়ে বলল। ফারদিনার পাশেই সে ঘনিষ্ঠ হয়ে দাঁড়ালো। দুজনের মুখমণ্ডল পাশাপাশি। ফারদিনার কোমল দৃষ্টি সুফিয়ানকে দেখল। সূর্যের আলোয় সুফিয়ানের চোখে দৃষ্টি যেন ছলছল করছে। মায়াবী চোখটা দেখতে ভালোই লাগছে বটে। সুফিয়ান আদিবের ধ্যানে ছেড়ে বলল, আমায় যেতে হবে, আমি চলি। ফারদিনা বলল, আগামীকাল আমি তোমার জন্য অপেক্ষা করব, আমার সুযোগ হলে আসব। বলে সুফিয়ান চলে যায়। চাঁদের আলো ধরা পড়তেই পথ চলতে শুরু করলো সে। যেতে যেতে কুয়াশায় হারিয়ে যেতে গেল সে। ফারদিনা চেয়ে রইল যতক্ষণ না হারিয়ে যায় তার ছায়া। রাতে নরম আধারে ফারদিনার ঘরে ফিরল। চাঁদের আলোয় জানালা বেয়ে ঘরে ঢুকতেই পর্দার ফাঁক গলে বাতাসের ঢেউ খেলতে দেখল। চারদিকে মশাল আর আলো ছড়িয়ে আছে। সোনালির আলোয় অবৃক্ত চারপাশ। ফারদিনা টেবিলের ওপর থেকে কিছু একটা ঝিকমিক করছে। এক টুকরো কাপড়ে মোড়ানো কাগজ। ফারদিনা কৌতূহলবশত সেটা খুলে দেখল। কিন্তু অক্ষর অচেনা, অথচ ভয়াবহভাবে স্পষ্ট। যার উপরে ভরসা রাখছো সেই তোমার সবচেয়ে বড় বিপদ। মুহূর্তে তার বুকের ভেতর একটা ঠান্ডা শীতলতা নেমে এলো। কে লিখলো এ কথা? বাড়ির কেউ নাকি অন্য কেউ? সে অন্ধকারের ভেতর থেকে তার নিঃশব্দ ভয়গুলো চিনে ফেললো। ফারদিনা চিনকুটটা রেখে দিল খাটের নিচে। বাইরে কুকুরের ঘেউ ঘেউ ভেসে আসছে, যেন অজানা কাউকে তাড়া করছে। জানালার পাশে ছায়া নড়ে উঠল। একজন। ফারদিনা চমকে উঠে জানালা বন্ধ করে দিল। তখন অদৃশ্যভাবে এক কণ্ঠস্বর ভেসে এলো, যাকে তুমি নির্ভরতা ভাবো সে হয়তো তোমার পতনের শুরু। ফারদিনা কম্পিত কণ্ঠে ফিসফিস করে বলল, চিরকুটের ভয়ের জন্য এরকম হচ্ছে, কিন্তু ওইটা ছিল কে? ফারদিনা শুতে যাবে বিছানা ঠিক করলো। ঠিক তখনই তার ঘরের বাইরে থেকে মনে হলো কেউ দৌড়ে গেল। ফারদিনা হাত থেকে বালিশটা রেখে দিল। এরপর সতর্কর সাথে তার ঘরের দরজাটা হাট করে খুলল। কিছু অনুচারী হন্তদন্ত হয়ে ছুটে তৃতীয় তলার দিকে যাচ্ছে। ফারদিনা খটকা লাগলো। কৌতূহলে সে অনুসরণ করলো সেই দিকে। বাড়ির তৃতীয় তলায় সচরাচর কেউ যায় না, অর্থাৎ যেতে দেওয়া হয় না কাউকে। সবসময় অনুচারীগণ পাহারা দেয়। রাশিদ তালুকদার তার করা নির্দেশনায় বাড়ির কেউ যেন কেঁদে মরে গেল তৃতীয় তলায় কখনো না যেতে দেওয়া হয়। কিন্তু আজ ফারদিনা যেতে দেখলো কোনো পাহারাদারকে। পুরোনো প্রাসাদেরকে ঘিরে বর্তমানে জমিদার বাড়ির চারপাশ। প্রাসাদের শব্দটি এখান থেকে বিলীন হয়ে গেলেও প্রাসাদের ভেতরে আলীনগর গ্রামটি পরিবর্তিত। এটি এমন একটি প্রাসাদ যার এক প্রান্ত থেকে ভেতরে প্রবেশ করলেও যে রাস্তা হারিয়ে ফেলতো। শত্রুদের শেষ করার জন্য প্রাসাদের ভেতর বিপজ্জনকভাবে পথ তৈরি করে রাখা হয়েছে। শত্রুরা পথ হারিয়ে যখন ছোটাছুটি করত তখন লাইন হারিয়ে ফেলেছি। এটা একটা ফাঁদ ছিল, কিন্তু পথ অন্ধকার। এতটা অন্ধকার যে এখানে শত্রুরা পৌঁছালে নিজেদের খোঁজাখুঁজি শুরু করে দিবে। এর কারণ শত্রুদল মনে করবে প্রাসাদে কোনো রক্ষিত বা বোধহয় কিছু নেই, আক্রমণ করতে তাদের জন্য সুবিধা হবে। কিন্তু আসলে বিষয়টি এমন না। ফারদিনার মুখটা চাদরে পেঁচিয়ে তৃতীয় তলার সরু পথে এগোতে লাগলো। তার মনের উসখুসটা সে না মিটিয়ে ছাড়বে না। সে হলো ভারী কৌতূহলী মেয়ে। তার জানতে হবে কি আছে ওইখানে, আর হঠাৎ এত রাতে কেন এতগুলো মানুষ ওই দিকে যাচ্ছে। ঘরটি আবির, আরিয়ান আর সায়রে উপস্থিত হলো হঠাৎই। একজন অচেনা লোক অনুচারীকে পাকড়া করে ধরে রেখেছে। লোকটির চোখে মুখে আতঙ্কের ছাপ, তার মুখে কালো মুখোশ পরা। পাশে একটা পাথরের ঢাকনা
মতো। রায়ান তখন অনুচারীদের আদেশ করলো, ওর মুখোশ খুলে দাও। এরপর গোপনে ঢাকনা সরিয়ে দিল। রায়ানের কণ্ঠ তখন গর্জে উঠল, অনুচরগণ তাই করলো। এরপর কূপের ঢাকনা সরিয়ে ফেললো। কূপের মধ্যে কুমিরের মাথা রাখা দেখা গেল। ওরা যেন মানুষের দেহ চাইছে। প্রচণ্ড খিদে। ফারদিনা ভয়ে চুপসে গেল। এরকম দৃশ্য দেখে আবির বলল, চাপাতি দে, আজও হবে কুমিরের খাবার। তাই বলে দাঁত বের করে হাসলো। সায়র তখন আরো খুশি। আবিদের কথা মতোই নিশ্চিত দয়া দেখাতেন। এরপর আবার হেসে ওঠে। ওরা যেন খুব আনন্দ পাচ্ছে। ফারদিনার চোখে দেখা এটাই যেন সবচেয়ে ভয়ঙ্কর দৃশ্য, যা আগে কখনো দেখেনি সে। কিন্তু অসহায় লোকটি প্রাণ যেন ওরা কেন কেড়ে নিতে চাচ্ছে, এ অন্যায়। ফারদিনার খুব ইচ্ছে করে অসহায় লোকটিকে বাঁচাতে, কিন্তু তা অসম্ভব। সাহেব বলল, ভাই, আগে ওর হাত কেটে কুমিরকে দাও, তারপর পা, এরপর মুন্ডু দিলেই হবে, বলে আবার হাসলো। রাতের ভয়ঙ্কর রূপ যেন তাদের। দিনে তারা রাশিদের সামনে একভাবে থাকে, যেন ভাজা মাছটা উল্টে খেতে পারে না। নাকি রাশিদও জানে এসব? ফারদিনার ভেতরে প্রশ্ন জমলো। রায়ান তখন হাতে একটা চাপাতি নিয়ে এগিয়ে আসলো লোকটার দিকে। অনুচারীগণকে বলল, ওর দুই হাত দুদিকে টেনে ধরো, ছোট ভাই আবদার করেছে যাতে এত হাত আগে কাটি, এটা তো আমাকে মানতেই হবে, তাই না? কথাটা বলেই সায়রের মনে যেন সুখের হাসি ফুটে উঠল। ফারদিনা শুধু চেয়ে চেয়ে দেখছিল। অচেনা লোকটি ভয়ে কাতরাচ্ছে। বয়স হবে আনুমানিক 45। মোটা তাজা শরীর, ভয়ের চাপ তার দু চোখে নেমে এসেছে। কিন্তু লোকটি কিছু বলতে পারছে না। রায়ানের কোনো মায়াও হলো না। সে চাপাতি কোপাতে লোকটির এক হাত ছিনিয়ে গেল। লোকটি তখন তির্যক চমৎকার হাসলো, যন্ত্রণায় ছটফট করতে শুরু করলো। ফারদিনা তার মুখ চেপে ধরলো, তার চোখে ভয়, আতঙ্ক। রায়ান হাতটা দিয়ে কুমিরের দিকে ছুঁড়ে দেয়। এরপর লোকটির ওপর হাতটি কাটলো। লোকটি তখন নিচে লুটিয়ে পড়ে ছটফট করতে লাগলো। আবির তখন বলল, ওকে আর চাপাতির আঘাত করিস না, কষ্ট হচ্ছে, তার চেয়ে কুমিরের মুখে দে, ওরা খাক, তাজা মানুষ। কথাটি বলে হেসে উঠল সায়র। আবিরের কথার রেশ ধরেই সায়েম বলল, হুঁ ভাই, ওকে কুমিরের কূপে ফেলে দাও, তাজা মানুষ পেয়ে এর ভীষণ আনন্দ হবে, দাও দাও, সশব্দে হেসে উঠল সায়েম। রায়ান তখন হাত থেকে চাপাতিটা ফেলে দিল। এরপর রাত লোকটিকে তুলে বুকের মাঝে ধরে নিয়ে সাথে সাথেই ফেলে দিল কূপের মাঝে। সবাই আনন্দে মেতে উঠল, কিন্তু এই আনন্দ কিসের তা অজানাই রইল ফারদিনার কাছে। সে বুঝতে পারল না। ফারদিনার চোখগুলো মার্বেল পাথরের মতোই যেন বড় হয়ে গেল। আবেশ হয়ে আসতে লাগলো পা। তখনই পেছন থেকে একটা কণ্ঠ ভেসে আসে, কিরে, কি করছিস তুই এখানে? হঠাৎ কারো কণ্ঠে ফারদিনার চমকে ওঠে। পেছন ঘুরে দেখলো আদিব। ফারদিন আদিবের সম্মুখীন হয়ে ফিসফিস করে বলল, ভাই, তোমার সাথে কথা আছে আমার, বলে ফারদিন আবিদের হাত ধরে নিয়ে গেল তার ঘরে। ফারদিনার ঘরে ঢুকে দরজা লাগিয়ে দিল। আজকের কোনোভাবেই সামাল দিল। আদিব বরাবরই শান্ত, চুপচাপ। সে একটা চেয়ারে বসে। এরপর একটা সিগারেট বের করে, সেটি ধরিয়ে ধোঁয়া ছেড়ে বলল, কিছু হয়েছে? আর তুই এভাবে হাঁপাচ্ছিস কেন? ফারদিন আবিদের পায়ের কাছে বসলো। এরপর বলল, আমি হাঁটতে হাঁটতে গোপন ঘরে চলে গিয়েছিলাম, কিন্তু এখানে যা ঘটলো তা আমি মোটেও প্রস্তুত ছিলাম না। কি দেখেছিস? নীরব প্রশ্ন আবিদের। ওই গোপন ঘরে একটা লোককে নৃশংসভাবে হত্যা করেছে আমার 3 ভাই মিলে। ওই ঘরের কূপটাতে কুমির ছিল। কুমিরের খাদ্য কি মানুষ হতে পারে ভাই? ফারদিনার প্রচুর কষ্ট হলো। আদিব দৃষ্টি সরিয়ে কয়েক সেকেন্ড চুপ রইল। এরপর ক্ষীণ চোখে জবাব দিল, যা দেখেছিস ভুলে যা, তোর আর আমার কিছুই করার নেই। আমিও জানি না ওই কুমিরের খাদ্য কিভাবে মানুষকে বেছে নেয়। মানুষের থেকে কি কুমিরের বেঁচে থাকার বেশি মূল্যবোধ? আবির দীর্ঘশ্বাস ফেলল। নিজের জীবন রক্ষা করার জন্য অন্যের স্বার্থকে স্বার্থপর হতে হয়েছে, এটা সেও বোঝে, কিন্তু তার তো কিছু করার নেই। আবির দীর্ঘশ্বাস ফেলল। নিজের জীবন রক্ষা করার জন্য অন্যকে স্বার্থপরের মতো বিপদের মুখে ঠেলে দিতে হয়, কখনো জীবন কেড়েও নিতে হয়। এর মানে ফারদিনা উঠে দাঁড়ালো। আবিদও উঠে দাঁড়ালো। পায়চারি করতে লাগলো ঘরময়।
যে প্রাসাদের নাম দেওয়া হয়েছিল সাইলেন্ট ম্যানর, নামটি দিয়েছিল ব্রিটিশ একজন যোদ্ধা। তুই তো জানিস সেখানে অবস্থান করেছিল। এটা একটা প্রাসাদ ছিল। ওনার এই অঞ্চলটা যখন দখল করতে আসে তখন প্রাসাদটি চোখে পড়েছিল সর্বপ্রথম। আশ্চর্যের বিষয় ছিল ওই প্রাসাদে যিনি তৈরি করেছিলেন তিনি ছিলেন রাজা সিরাজউদ্দৌলার পূর্বের তৃতীয়তম বংশধর। উনি এমনভাবে এটি তৈরি করেছিলেন যাতে বাইরে থেকে শত্রু বাহিনী দেখে বুঝতে পারে ভেতরে কেউ নেই। প্রাসাদ ফাঁকা, শুনশান, নিস্তব্ধ এবং ওদের যেন রহস্যময় মনে হয়। আর ওরা ভেতরে এলে আক্রমণ করতে পারে। আর ওরা যখন প্রাসাদের ভেতরে প্রবেশ করতে চাইতো তখন ওদের একটি চামড়ার সেতু পরিয়ে দিতে হতো এবং ওরা যখনই সেতুতে পা রাখতো তখনই সেতুর নিচে অবস্থিত পরীক্ষার মাধ্যমে পড়ে যেত। পরীক্ষার ভেতরে থাকতো কুমির। কুমির ওদের খেয়ে ফেলতো। ব্যাস, শত্রু শেষ। আবিদ সিগারেট ফেলে দিল। ফারদিনা আশ্চর্য হয়ে বলল, তা নেই। তারাও নেই। আজ বহু বছর, কত সময় তা আমরা বলতে পারবো না। কিন্তু সেই রাজার কি হয়েছিল যিনি এই প্রাসাদ তৈরি করেছিলেন? তো মায়া গেছে। এরপর তার ছেলের বংশধর। সে বংশের নতুন বংশধর হতে হতে এই সময় পতন ঘটে। এরপর জমিদার বংশ যখন দখল করে এই প্রাসাদ তখন বদলে যায় জমিদার বাড়ি। কিন্তু সেই পূর্বের ঘটনা আজকের ঘটনার সংযোগ কোথায়? আবিদ ফারদিনার কাছে এলো, তাকে খাটের ওপর বসিয়ে নিজের সামনে বসলো। এরপর বলল, সংযোগ আছে সাইলেন্ট ম্যানর। এর মানুষগুলো দুনিয়া থেকে চলে গেছে ও প্রাসাদের কাঠামো কিন্তু আগের মতোই আছে। শুধু পরীক্ষার বিষয়টা বদলে গেছে। সে কত আগে কুমির ছিল এখনো বেঁচে আছে? অবশ্যই না। সেই ফাঁদ অর্থাৎ কুমিরের পরীক্ষা এখন মাত্র একটা আরামে ভাষার পুকুর। ফারদিনা এবার একটু বিরক্তি প্রকাশ করে বলল, তাহলে ওই গোপন ঘরে কুমিরের কূপ কিভাবে আসলো? এই তো এবার সঠিক প্রশ্ন করেছিস। শোন, পূর্বে রাজাদের ফাঁদে রাখা আমাদের আব্বা এবং 3 ভাই যখন জানে কুমিরের জন্য একটু কূপ তৈরি করা হয়, আমাদের বাড়ির ভেতর একটা ফাঁদ আছে, কুমিরের ফাঁদ। শত্রুপক্ষ যদি কখনো আমাদের আক্রমণ করতে চায় তখন ওরা ঠিক রাজা শত্রুদের মতোই মরবে। কিন্তু ওদের যে মানুষ খেতে দেওয়া হবে এটা কি আব্বা জানেন? না, আব্বা এই বিষয়ে কিছুই জানে না। ফারদিনা কিছুক্ষণ চুপ থেকে বলল, আচ্ছা, সে ফাঁদে যদি কখনো আমি পড়ে যাই? কোনো সুযোগ নেই, কেননা সেই ফাঁদ তৈরি করা হয়েছে ব্যতিক্রম গোপন পথের জন্য। আমরা সবসময় আমাদের পথেই চলাফেরা করি, কিন্তু শত্রুপক্ষ সবসময় ব্যতিক্রম পথ খোঁজে বাড়ির ভেতর প্রবেশ করার জন্য। তাই মানুষ কেন, পশুদেরও তো কুমিরের খাদ্য হিসেবে দেওয়া হয়। দীর্ঘশ্বাস ফেলল আবিদ। বলেছিল, কিন্তু কুসংস্কার ওইসব করতে বাধ্য করেছে। এখন জ্যোতিষ্য এদের বলেছে কুমিরকে যদি মানুষের মাংস খাওয়ানো হয় তবে শত্রুপক্ষ ধীরে ধীরে শেষ হয়ে যাবে। আবিদ থেমে আবার বলল, আমি এসব কুসংস্কার বিশ্বাস করি না, তবে আমার বাধা দেওয়ার অধিকারও নেই। আব্বাকে আমি জানাবো, এই অন্যায়ের আমি হতে দিব না। না বোন, বাধা দিল আবিদ, আমরা দুর্বল, আমরা হেরে যাব, ওদের সাথে আমরা লড়তে পারবো না। অনুরোধ, তুই যা দেখেছিস ভুলে যা। আব্বা এসব জানতে পারলে তুই কি এসব ভেঙে পড়বে? তুই কি এসব চাস? না। মাথা হারালো আবিদা, তার চোখ বেয়ে গড়িয়ে পড়ল জল। আবিদ ফারদিনার চোখে জল মুছে দিল, তাকে বুকে আঁকড়ে ধরে বলল, এই পাপের রাজ্যে তোকে আর রাখবো না। ফারদিনা অশ্রুসিক্ত নয়নে তাকালো তার ভাইয়ের দিকে। ফারদিনা আর কিছু বলল না, শুধু দৃষ্টি নিচু করে রাখলো। ঠিকই, এই মুহূর্তে তার কিছুই করার নেই। আবিদ কিছুক্ষণ চুপ থেকে আগের মতোই উদাস হলো। উদ্বিগ্ন ভঙ্গিতেই বলল, যা শরীরের ভঙ্গিমাতে প্রকাশ করছিল। কিন্তু যেন ফারদিনা কোনো প্রশ্ন চেপে রাখতে পারলো না। সে প্রশ্ন করলো, আচ্ছা ভাইয়া, তুমি কি সবকিছু আগে থেকেই কোথাও গিয়েছিলে? না মানে আমি দেখেছি তুমি খুব তাড়াহুড়ো করে বাড়ির ভেতর ঢুকছিলে।
আর এক অনুচরীকে কিছু বলছিলে। আদিব কিছুটা বিব্রত হয়ে পড়লো যেন। এরপর বসা থেকে উঠে বেশ নরম কণ্ঠে জবাব দিল, একজন অসহায়কে সাহায্য করতে গিয়েছিলাম। তুই তো জানিস আব্বা সব পছন্দ করে না, তাই লুকিয়ে যাই, আর অনুচারী দেখে ফেলায় ওকে স্বর্ণমুদ্রা দেই। ফারদিনাও আনন্দিত হলো। আমি জানি ভাই, এই কঠিন নিয়মের বাইরে গিয়ে তুমি পারবে অন্যায়ের প্রতিবাদ করতে। আবিদ কাঁধের ওপর থেকে ফারদিনার দিকে তাকালো, এরপর ঘর থেকে বেরিয়ে গেল। ফারদিনার মনে পড়ল রাখালের কথা। সে বলেছিল আবিদের কথা। তাদের দুজনের মধ্যে কিসের সম্পর্ক তা জানার আগ্রহ প্রকাশ করলো। সেসব ভাবতে আবিদ এর ঘরের দিকে রওনা হয় ফারদিনা। তার ঘরের সামনে পৌঁছে দেখে দরজা হাট করে খোলা। ফারদিনা অনুমতি নিয়ে ঘরে প্রবেশ করে। আবিদ ঘরে নেই। ফারদিনা একটু বিস্মিত হলো। ঘরের ভেতর আরো একটি ঘর, সেখানে ফারদিনা গেল। গিয়ে দেখলো আবিদ হাতে মোমবাতি নিয়ে একটা পেন্টিনের সামনে দাঁড়িয়ে আছে। ফারদিনা দৃঢ় চোখে দেখলো পেন্টিনের দিকে। কৃষ্ণপুর গ্রামের অন্যতম জমিদারের মেয়ে নূরজাহানের পেন্টিং। বলা যায় কৃষ্ণপুর গ্রামে তার মতো সুন্দরী নারী আর নেই। কিন্তু আবিদ ভাই তাকে দেখছে কেন? প্রশ্ন জাগে ফারদিনার মনে। সে ডাকলো আবিদকে, ভাই। আবিদ বিস্ময়সূচক ভাবে ঘুরে তাকালো। সে ফারদিনার উপস্থিতির জন্য যেন প্রস্তুত ছিল না। দ্রুত ঘরটি থেকে বেরিয়ে গেল। হাতের মোমবাতিটা টেবিলের ওপর রাখলো, এরপর ইজি চেয়ার টেনে বসলো। ফারদিনা তার পাশে গিয়ে দাঁড়ালো। হঠাৎ তুই এখানে কেন? আবিদ জিজ্ঞেস করলো। এরপর হঠাৎ সিগারেট ধরালো। ভাই, নূরজাহানের ছবি তোমার কাছে কিভাবে আসলো? ওকে তুমি দেখছিলে? আবিদ কণ্ঠ খাদে নামিয়েই বলল, তোর কাছ থেকে তো কোনো কিছুই লুকায় না, আজও লুকাবো না। নূরজাহান সে যেন আধার রাতের জোনাকির মতো। কৃষ্ণপুর গ্রামের অন্যতম সুন্দরী নারী। গ্রামের সব পুরুষই তার জন্য পাগল। ওর বাবার সাথে আমাদের একসময় শত্রুতা ছিল। একবার বড় ধরনের ঝামেলাও হয় পাটের ব্যবসা নিয়ে। সে সময় দুই পক্ষ মিলে একটা সভার আয়োজন করেছিল কিভাবে সামান্য সমাধান করা যায়। আর সেখানে আমি নূরজাহানকে দেখেছিলাম। একরূপে মুগ্ধ হয়ে যায় আমি। জীবনে প্রথমবার যেন কারো প্রতি এতটা মুগ্ধ হই। এরপর থেকে সেই দিন সবাই আমি ওর জন্য আমাদের পরাজয় মেনে নেই। বিষয়টি নূরজাহান বুঝতে পেরেছিল, কারণ দোষ ওদের ছিল। এতটুকু বলেই থেমে গেল আবিদ। এরপর কিছু হয়েছিল। সময় সুযোগ করে নূরজাহানকে আমার মনের কথা বলে দেই। নূরজাহান বলে ভেবে ওর সিদ্ধান্ত জানাবে। আমি পক্ষেই রইলাম। ওর সিদ্ধান্তের পর পক্ষে থাকতে থাকতে আরো ওর প্রতি দুর্বল হয়ে পড়ি। ভালোবেসে ফেলি অনেক। থেমে গম্ভীর শ্বাস ছাড়লো আবিদ। সিগারেটে লম্বা টান দিল। তারপর আমি ঠিক 2 সপ্তাহ পর ওদের গ্রামে যাই। ঠিক তখনই জানতে পারি মিশরের এক নাবিকের সাথে ওর বিয়ে হয়ে গেছে। তারপর কেটে গেল 9টি বছর। আর ওর সাথে আমার দেখা হয়নি আজও না। গ্রামটি কোথায়? আর তাদের জমিদারি এখন আছে এখান থেকে অনেকটাই দূরে। আগের মতো আর ওদের গ্রাম নেই, গ্রাম জমিদারিও নেই। আমাদের আলিমনগর গ্রামটি এখন সবার বসবাস, আর এখানকার জমিদারি সমস্ত ক্ষমতায় আব্বার। থেকে আবিদ সেকেন্ডে চুপ থেকে বলে, জানিস এই দুনিয়ার সবচেয়ে সুন্দরতম অনুভূতি কি? কি? আবিদ ফারদিনার দিকে তাকিয়ে বলে, এই দুনিয়ার সবচেয়ে সুন্দরতম অনুভূতি হচ্ছে কারো প্রেমে পড়া, আর সবচেয়ে কঠিন অনুভূতি হচ্ছে নিজের শখের মানুষটিকে অন্যের সাথে ভাবা। ফারদিনা চুপ। আবিদ সিগারেট মাটিতে ফেলে পাত্রে ফেলে দিল। এরপর ফারদিনার দিকে তাকিয়ে ফিসফিসিয়ে বলল, আমার ভালোবাসা সত্যি ছিল, কিন্তু ভালোবাসার মানুষটি ভুল ছিল। কিন্তু আমি চাই তুই কারো প্রেমে পড়, সঠিক এবং সৎ কারো। তোর সুখ আমি দেখতে চাই। দিন ফুরিয়ে সকালে সূর্যটা যেন সকলকে উকি দিল। আকাশে তখন হালকা রোদ উঠেছে। গাছের পাতা শিশিরে ফোটা ঝুলছে যেন রূপোর দানার মতো। জমিদার বাড়ির সামনে পুকুর ঘাটে ঢেউ তুলেছে। ধীরে ধীরে কুলে এসে লাগছে তাম। বাড়ির ভেতরে উঠানে মাটির গ্রান ভাসছে। দাসীরা ঝাঁটা হাতে উঠান পরিষ্কার করছে। ঝাঁটার শব্দে হালকা ধুলো উড়ে আসছে আলোর সাথে। রান্নাঘর থেকে ভেসে আসছে ধোয়ার ছলাৎ ছলাৎ শব্দ, সঙ্গে ভাজার গন্ধ। মনে হচ্ছে ঘি পেঁয়াজের গন্ধ একসাথে মিশে রয়েছে। রশিদ তালুকদার বারান্দায় বসা, এক হাতে চায়ের কাপ, অন্য হাতে সিগারেট। দূরে দাসের মাথা নিচু করে সালাম জানাচ্ছেন। দোতলা থেকে তার বড় ছেলে রায়ান এলো। সাদা পায়জামা পাঞ্জাবি পরা, চোখ শান্ত ভাব।
সে রশিদকে পায়ে সালাম করলো, তারপর পুকুরের দিকে হাঁটলো, যেন সকালের নিস্তব্ধতা ভাঙতে চাইল। পাশের কোণে ঘর থেকে মৃদু হারমোনিয়ামে সুর ভেসে আসছে। ফারদিনা গাইছে অনেক প্রাচীন ব্রুজ বুল্লি গান। ছোটবেলা থেকে ফারদিনার গানের প্রতি ছিল বেশ টান। সকাল সকাল ঘুম থেকে উঠে গিয়েছিল সে। গতকাল রাতে দৃশ্য সে ভুলতে চাইছে, ভাবছে গানের সুরে যদি সব ভুলে যাওয়া যায় তবে মন্দ নয়। সে গানের গলা ছেড়ে তার গলায় যেন ভোরের পাখি মিশে গেছে। তার মুহূর্তে ওর জন্য মনে হলো বাড়ি শুধু গরিমা নয়, এক শান্তি মায়ায় ভরে গেছে। দালানে দোলানে হাঁটছে দাসেরা, কেউ পানি নিচ্ছে, কেউ চিঠি নিয়ে ছুটছে করাচি ঘরের দিকে। আজও খাজনা আদায়ের দিন। গ্রামের মানুষ আসবে জমিদার সামনে নত হয়ে দণ্ডমুগ্ধ প্রমাণ করতে। তবুও সেই সকালটা অন্যরকম। আকাশ নীল, বাতাসে পাকা ধানের গন্ধ। বেলা ঠিক 11টার দিকে। গতকাল অনেকেই খাজনা দেয়নি, আজ অনেকে হাজির হয়েছে। রশিদ তালুকদার ছড়ি হাতে বসে আছে ঠিক বাড়ির সামনে, সাথে তার 4 ছেলে ও তার অনুগোচেরি। ফারদিনা এসে দাঁড়ায় আবিদের পাশে। একে একে এসে অনেকেই ধান চাল দিয়ে যাচ্ছে। কেউ কম দিলে রশিদ আরো কটু কথা শোনায় এবং নির্দিষ্ট সময় দেন বকেয়া দেবার জন্য। একের পর এক সবাই দেওয়া শেষে হাজির হয় সুফিয়ান। ফারদিনার চোখ পড়ে তার দিকে। সাধারণ পোশাক তার পরনে, সাদা রঙের পাঞ্জাবি এবং পায়জামা, তার ওপর মেরুন রঙের শাল পেঁচানো, মাথায় পাগড়ি। কালো পাড়ের পাগড়ির সাথে খোঁচে খোঁচে দাড়ি যেমন সৌন্দর্য আরো বাড়িয়ে তুলেছে তার চওড়া শব্দ কোনোভাবেই যায় না। তবে ফারদিনা তার হাতে ছিল চালের বস্তাটা রশিদ তালুকদারের সামনে রাখলো এবং সেই সাথে ভারী কণ্ঠস্বর নিয়ে বলল, মেপে দেখুন ঠিক আছে কিনা। পাশে থেকে আদিব বলল, ঠিকই আছে, আর মাপতে হবে না, ভেতরে চল। সুফিয়ান বলল, আজ না, কাজ আছে, যেতে হবে অন্য একদিন, বলে ফারদিনার দিকে দেখলো। এরপর তার পথে চলতে শুরু করলো। ফারদিনা তখন সবার নজর এড়িয়ে সুফিয়ানের পেছন পেছন গেল। কিছু দূর গিয়েই সুফিয়ান বুঝতে পারলো তার পেছনে কেউ। সে ঘুরে তাকালো। ফারদিনা স্থির হয়ে দাঁড়ালো, দৃষ্টি এলোমেলো হলো, যেন উসখুস করছে মেয়েটি। আমি আসলে তোমার সাথে কথা বলার জন্য এসেছি। কি কথা? ফারদিনা থমকে বলল, আবিদ ভাইয়ের সাথে কথা বলেছিলাম, সে বলেছে তোমার অভিযোগ নিয়ে আব্বার সাথে কথা বলবে। এই জন্য এসেছেন? হ্যাঁ। কেন, অসুবিধা আছে তোমার? সুফিয়ান পাঞ্জাবির হাতা ভাঁজ করতে করতে বলল, পাড়ার কেউ দেখে ফেললে সমস্যা, মান সম্মানের একটা বিষয় আছে। এত ভয় তোমার? সুফিয়ান ভয়ের কথা শুনে ফারদিনার দিকে চোখ তুলে তাকায়। তার চোখের ভাষা যেন অপ্রকাশিত বাক্য রয়েছে, যা সে নীরবতার সাথেই বোঝাতে চাইছে। পুরুষের আবার ভয়? আমি কাউকে ভয়টয় পাই না, কিন্তু বিনা দোষে দোষী হতে পারবো না। ফারদিনা কিছু বলতে চাইলো কিন্তু পারছে না। সুফিয়ানের অভিব্যক্তি বুঝতে পারলো। এরপর আবার আশেপাশে তাকালো, কেউ নেই। ফারদিনার দিকে এগিয়ে বলল, কিছু বলার আছে? প্রশ্ন করলে ফারদিনা চোখ তুলে জিজ্ঞেস করলো, জানতে চাইলাম। ফারদিনা কিছু বলে না। তার নীরবতা দেখে সুফিয়ান বলে, আমি চলি, কাজ আছে, আপনি সাবধানে বাড়ি ফিরে যান। তুমি কোথায় যাচ্ছ? আমি চৌরাঙ্গি হাট বাজারে দিকে যাব, কাজ আছে। ফিরবে কখন? সময় হলেই। তুমি সোজা সবটা জবাব দিতে পারো না? রেগে গেল ফারদিনা। সুফিয়ান ফারদিনার রাগ দেখে হেসে উঠল। সে যেন বহুদিন হয়ে গেছে হাসে না, আজ মন খুলে হাসলো। ফারদিনা শুধু অপলক চেয়ে রইল। একজন পুরুষের হাসি এত সুন্দর হতে পারে তার জানা ছিল না। হাসিতে সে সময় যেন আকৃষ্ট হয়ে গেল, মনে মনে স্বীকার করলো সে। সুফিয়ান থেমে বলল, আবার ফিরতে ফিরতে সন্ধ্যা হয়ে যেতে পারে, এখন চলি। বলেই চৌহার্দি হাটের দিকে হাঁটা শুরু করলো। কিছু দূর যেতেই একটা গরুর গাড়ির সামনে পড়লো। সে গরুর গাড়িতে চলে যায়। ফারদিনা মুগ্ধ হাসি দিয়ে বাড়ির দিকে রওনা হয়। এতক্ষণ তার এবং সুফিয়ানের কথোপকথন খেয়াল করছিল তার ফুপু জেবুন নেসা। সে প্রচন্ড রেগে গেল, তবে ক্ষোভ প্রকাশ করলো না এই মুহূর্তে। ঝিলমিল এক নিস্তব্ধ বিশ্বস্ত দাসী ফারদিনার। সবসময় হাসি খুশি থাকতে পছন্দ করে। চুলগুলো সবসময় ফিতে দিয়ে বেঁধে রাখে, লাল ফিতে, লাল রঙের ঝিলমিল এর খুব পছন্দ। ফারদিনার নাম নিয়ে সে মুচমুচি আর টুংটাং। এই নামের পেছনে কারণ আছে। ঝিলমিল সারাদিনই কিছু না কিছু খেতেই থাকে, তাই একটি
নাম দিয়েছে মুচমুচি টুংটাং। যখনই কোনো কাজ করে তখনই কাজে শব্দ হবে, হয় কিছু ফেলবে ফ্লোরে নয়তো ভেঙে ফেলবে, এই জন্যই আরেক নাম দেওয়া হয়েছে টুংটাং। ফারদিনা যখনই ঝিলমিলকে ডাকে সাড়া দেয়। ঝিলমিল এসে তার ঘরে চুলের বেরুনিটা এদিকে সেদিকে নাচাচ্ছে। ফারদিনা ঝিলমিলকে ফিসফিস করে বলল, এক জায়গায় যাব, তোর আমার সাথে যেতে হবে। কই যাইবা? এই রাইতে বড় ভাইয়া দেখা ফেলাইলে মহাবিপদ। তুই থাকতে কিভাবে জানবে? তোর মাথায় যে বুদ্ধি হয়েছে, এখন কই যাইবা? সুফিয়ান আছে না যে বাঁশি বাজায়, যাকে দেখলেই রাখাল ছেলে বলে চিনে, ওই বাড়িতে যাব। ঝিলমিলের মুখের ভাব পরিবর্তন হলো, হেয়ালি ভাব পেয়ে বলল, ওই সুফিয়ান, ওরে কিন্তু আমার খুব ভালো লাগে, কি সুন্দর। ওরে যদি নিজের করে পাইতাম। চুপচাপ থাক টুংটাং, এখন চল। কিন্তু কারণটা কি পরে বলবো। ফারদিনা ও ঝিলমিল রাতের আধারে সুফিয়ানের বাড়িতে উপস্থিত। মাটির ওপর উঁচু একটা পাঠের তলা, দেওয়ালে বাঁশ আর মাটির মিশ্রণ, ছাদে খড় বাঁশের তৈরি, ভেতরে একটা ঘর, সেখানে সুফিয়ান থাকে। ছোট জানালা দিয়ে ধুলো আলো ঢোকে এবং ঘরের এক পাশে কাঠের ছোট আলমারির পাশে চৌকি, বারান্দা নেই, সরাসরি মাটির পথের সাথে ঘর জোড়া। ঘরটি শুধু স্লিপিং ম্যাট আর কয়েকটি জিনিসপত্র, সবই যেন সাদামাটা গ্রামীণ জীবন অনুযায়ী। ঘরের সামনে খুঁটির সাথে জ্বলছে মশাল, আর ঘরের ভেতরে প্রবেশ করে ঘরের চারপাশে লণ্ঠন জ্বলছে। টেবিলের ওপর মোমবাতি আর আলো ধরে সুফিয়ান বসে আছে, কিছু লিখছে। টেবিলের এক পাশে কিছু বই। সুফিয়ান সারাদিন ব্যস্ত ছিল। সুফিয়ান ফারদিনার উপস্থিতি টের পেয়ে কাঁধের ওপর থেকে মুখ সরিয়ে ঘুরে তাকালো। ফারদিনা আর ঝিলমিল চাওয়াচাওয়ি করলো। ঝিলমিল চলে যায় ঘর থেকে। সুফিয়ান দাঁড়িয়ে বলল, আপনি এত রাতে এখানে? তোমাকে দেখতে আসলাম। অসুবিধা হলো না? কিন্তু এসেছেন কেন? তোমাকে দেখতে বলেছি তো। সত্যি বলো? মনে ভালো বলে সুফিয়ান চেয়ারে ফারদিনাকে বসতে বলে। সে বসে। টেবিলের ওপর বই দেখে সে জিজ্ঞেস করলো, এগুলো কিসের বই? গল্প, প্রেমের গল্প। কিছুক্ষণ আগে একটা বই শেষ করলাম। গল্পের নাম ছিল জ্যোৎস্না, যার রূপ নাকি রাতের অন্ধকারে পরিষ্কারভাবে দেখা যেত। তোমার জীবনে জ্যোৎস্নার মতো কেউ আছে? পরে একদিন বলবো। ফারদিনা আবার ঘুরে ছোট টেবিলটার দিকে দেখে কিছু সাদা পৃষ্ঠায় ধবধবে নিব কিছু লেখা। পৃষ্ঠাটা ফারদিনা দেখে নিতেই সুফিয়ান টান দিয়ে নিজের কাছে নেয়। কি লেখা? গল্প। তুমি গল্প লিখতে পারো? চেষ্টা করি। কাল্পনিক? সুফিয়ান ভেবে বলে, বাস্তবতা নিয়ে লিখতে চাই। প্রেমের গল্প বোধহয় বলে মৃদু হাসে সুফিয়ান। কিছুক্ষণ নীরবতায় কাটলো। এরপর ঝিলমিল পাহারা দিচ্ছে। ফারদিনা আগ বাড়িয়ে বলল, আজ আমি শিমুলতলায় আসতে বলেছিলাম, আসলে না কেন? আমি গেলে এখানে আপনি আসতেন। তুমি খুব শেয়ানা, খুব ভালোই ঘুরিয়ে পেঁচিয়ে কথা বলতে পারো। সুফিয়ান কিছু বলবে ঠিক তখনই ঘরের বাইরে থেকে এক শক্ত স্বর ভেসে এলো, সুফিয়ান ঘরে আছো? মজিদ মিয়ার গলা। সুফিয়ান বাইরে এলো। কি হয়েছে চাচা? গত কয়দিন ধইরা শামসুরের দুধের পোলাটা পায় না। শুনছি গত বৃহস্পতিবার রাইতে 3 জন মিলা ঘুমাইছে। শামসু ওর বউ, 2 বছরের পোলা পাসু। তাহলে দেহ পাসু নাই কেন? বলল মজিদ মিয়া।